কে ভেবেছিল এদেশের রাজনীতির মানচিত্র এভাবে হঠাৎ করে উল্টে যেতে পারে? কে কল্পনা করেছিল একসময় বিচ্ছিন্ন, খানাখন্দ বিভক্ত কওমি মাদ্রাসা অঙ্গন আর পীর মাশায়েখদের অনুসারী জগৎ সব মিলিয়ে একক একটা রাজনৈতিক মাধ্যাকর্ষণ শক্তির দিকে ঢলে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমাদের সামনে খুলে যেতে থাকে এমন সব তথ্যের দরজা, যেগুলো এতদিন শুধু ফিসফাস ছিল, কেউ সেগুলোকে লিখিত আকারে তুলে ধরার সাহস দেখায়নি। গত শনিবার গভীর রাতে এর প্রথম বড় ইঙ্গিতটা ছড়িয়ে পড়ে ঢাকার রাজনৈতিক আড্ডা আর বৈঠকখানাগুলোতে। খবরটা এমন, মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে। একটা নাম, একটা ঘোষণা, আর তাতেই দেশের ইসলামী অঙ্গন, বিশেষ করে কওমি ও পীরভিত্তিক মহলে যেন এক ধরনের ভূকম্পন অনুভূত হয়। কিন্তু আমাদের অনুসন্ধানে এখানেই গল্প শেষ হয়নি। মূল নাটকীয় মোড় এখনও সামনে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের বর্তমান মুহূর্তটাকে ইতিমধ্যেই টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করছেন, আর মুফতি ওসামার যোগদানকে দেখছেন সে মোড় ঘোরার প্রথম দৃশ্য হিসেবে। কেন এত আলোড়ন? এর উত্তর পেতে হলে একটু পেছনে তাকাতে হয়। এতদিন পর্যন্ত কওমি আলেমরা, বড় বড় পীর মাশায়েখদের অনুসারীরা রাজনৈতিক অবস্থানের দিক থেকে একেবারেই এক রঙা ছিলেন না। কেউ ছিলেন খেলাফতে মজলিস ঘেরা, কেউ বা চরমোনাই পীরের প্ল্যাটফর্মে সক্রিয়, আবার অনেকেই সচেতনভাবে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট বদলে গেছে। ভয় বা লোভ, যাই হোক, কোনো এক অদৃশ্য স্রোত যেন তাদের একমুখী করে দিচ্ছে। সেই দিকটা স্পষ্ট। জামায়াতে ইসলামী। এই প্রতিবেদন তৈরির সময় আমরা কথা বলেছি জামায়াতের এক কেন্দ্রীয় নেতার সঙ্গে, যিনি শর্ত দিলেন নাম প্রকাশ করা যাবে না। তিনি খুব সংক্ষিপ্ত অথচ ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, আপনারা যা দেখছেন ওটা মূল কাহিনীর সামান্য অংশ মাত্র। ভেতরে যা গড়ে উঠেছে পুরোটা একবার সামনে এলে দেশের রাজনীতি কাঁপবে। তার চোখের আত্মবিশ্বাস আর কথার ভঙ্গি ইঙ্গিত দিচ্ছিল এটা কোনো তাৎক্ষণিক আবেগপ্রসূত ঢেউ নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিণতি। খোঁজ নিয়ে জানা গেল তা আরও চমকে দেওয়ার মতো। মুফতি আলী হাসান ওসামার যোগদানের ঘোষণা নাকি ছিল বহুকাল আগে তৈরি করা এক নকশার সামান্য অংশ। জামায়াতের নীতি নির্ধারক মহল নাকি বহু বছর ধরেই এই সময়টার জন্য অপেক্ষা করছিল। কোন পর্যায়ে কাকে আসনে আনা হবে, কার যোগদান কখন ঘোষণা করা হবে, কোন ঘটনাটাকে কিভাবে ব্যবহার করে মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আসা যাবে, এসবের একটি সুসংগঠিত রূপরেখা নাকি আগে থেকেই পাকা করে রাখা হয়েছিল। এমনকি সূত্র বলছে ওসামা নন, তার চেয়েও অনেক বড় কয়েকটি নাম ইতিমধ্যে নীরবে সব প্রস্তুতি সেরে রেখেছেন। অনেকেই ইঙ্গিত করছেন যাকে ওসামার উস্তাদ বা বড় বলা হয়, তারও ওপরের স্তরের এক প্রভাবশালী আলেমের নাম আছে তালিকায়। ভেতরের লোকেরা একে খানিকটা ঠাট্টার সুরে বলছেন, ওসামার বসেরও বস উঠতে পারেন জামায়াতের টেনে। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে বাংলাদেশে ইসলামী রাজনীতির ভগ্নাংশী ভুবনে সত্যি এক বিশাল ভূমিকম্পের সম্ভাবনার অস্বীকার করার উপায় থাকে না। তাহলে প্রশ্নটা সোজাসাপটা, কেন হঠাৎ এত আলেম ওলামা, এত পীর মুরিদ, এত ব্যবসায়ী সমর্থক একই দলে নাম লেখাতে শুরু করলেন? উত্তরটা খুঁজতে গেলে এসে পড়ে 5 আগস্টের কথা। সেদিনের পর থেকে দেশের রাজনৈতিক বাস্তবতা একেবারেই বদলে গেছে, এমনটা বলছেন বিভিন্ন পর্যবেক্ষকরা। এতদিন প্রান্তিক, গুরুত্বহীন বলে বিবেচিত যেসব দল দীর্ঘদিন ধরে ছায়া রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলোই এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর নেতৃত্ব এই পট পরিবর্তনের সুযোগটা আঁকড়ে ধরেছে সর্বশক্তি দিয়ে, এমনটা জানাচ্ছে আমাদের সঙ্গে কথা বলা বিভিন্ন সূত্র। সবচেয়ে গভীর অস্থিরতা দেখাচ্ছে চরমোনাই পীরের অনুসারীদের ভেতরে। সত্যি কথা বলতে আমরা এখন দিশেহারা। এ সময় সামনে আসতে থাকে আরও কিছু তথ্য। চরমোনাইপন্থী শিবির থেকে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ইতিমধ্যেই নীরবেই জামায়াতে যোগ দিয়েছেন। এক মঞ্চ থেকে আরেক মঞ্চে এই দ্রুত অবস্থান বদল এক ধরনের নাটকীয়তার জন্ম দিচ্ছে ইসলামী রাজনীতির অঙ্গনে। শুধু চরমোনাই নয়, খেলাফতের মজলিসের ভেতরে বহুদিন থেকে পরিচিত কিছু মুখ নাকি এখন জামায়াতের ঘরেই বেশি হাঁটাচলা করেন। একজন খ্যাতিমান দেওবন্দি আলেম আমাদের বলেন, আমরা বাস্তবতা বুঝি, শুধু অনুভূতি দিয়ে রাজনীতি চলে না, লাগে সংগঠিত শক্তি। আমরা ইসলামের জন্য কাজ করতেই রাজনীতিতে আসি, তাই এই মুহূর্তে কার্যকর প্ল্যাটফর্ম বলতে জামায়াতকেই দেখছি। তার এক কথায় ফুটে উঠেছে কওমি আলেমদের বহুদিনের গোপন বাসনা। মাদ্রাসা ভিত্তিক আলেম সমাজ রাজনৈতিক প্রভাব অর্জনের স্বপ্ন দেখেছে বহু আগে থেকে। কিন্তু সব কিছুরই মধ্যেও একটা বিস্ময়কর তথ্য এসেছে জামায়াতের ভেতরের একটি কোর গ্রুপের পরিকল্পনা নিয়ে। ভেতরের লোকজনের ভাষায় কেন্দ্রীয় নেতৃত্ব এমন এক মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে, যার মতো পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কেউ বাস্তবে প্রয়োগ করেনি। গত শনিবার অনুষ্ঠিত এক জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বৈঠক হয়েছে। এটাকে কোনোভাবে রুটিন মিটিং বলা যাচ্ছে না। বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।
কিন্তু এই বৈঠকের আসল তাৎপর্য লুকিয়ে অতিথিদের তালিকায়। আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন বিষয়ে পারদর্শী এমন কিছু বিশেষজ্ঞকে, যাদের অনেকের নাম সাধারণ কর্মী, এমনকি নিচের পর্যায়ের নেতারাও আগে শোনেননি। আমরা অনুসন্ধান করি, শুরুতে বেরিয়ে আসে একটি চমকপ্রদ স্তর। সূত্র বলছে এই বিশেষজ্ঞদের বড় একটা অংশ হলেন দেশি বিদেশি প্রবাসী বাংলাদেশি, যারা নিজেদের পেশাগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছেন। 1977 সাল থেকে শুরু করে নানা রাজনৈতিক, পেশাগত কিংবা ব্যক্তিগত কারণে যারা দেশ ছেড়ে বাইরে গিয়েছেন, সেই মেধাবীদের অনেকেই এখন নাকি দূর দেশে বসেও জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সরাসরি যুক্ত। এর অর্থ হলো সংগঠনটি এখন কেবল ভেতরকার সম্পদে ভর করে নেই, তাদের কৌশলগত পরিকল্পনায় জুড়ে গেছে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতার দক্ষতা। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সেই বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। দলের পুরনো কর্মীরা নিজেরাই বলছেন সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মহিলাদের এমন সরাসরি উপস্থিতি অতীতে তেমন দেখা যায়নি। এখন তারা শুধু উপস্থিতি থাকছে না, বরং নীতি নির্ধারণী আলোচনায় সরাসরি মতামত দিচ্ছেন। এটা ইঙ্গিত করছে জামায়াত নিজেদের সংগঠিত কাঠামোতেও কিছু মৌলিক পরিবর্তন আনার পথে হাঁটছে। বিশেষত নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের জায়গাটা নতুনভাবে বিবেচনায় নিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বিশেষ বৈঠকে কি আলোচনা হলো? আমাদের বিভিন্ন সূত্র জানাচ্ছে, মিটিংয়ের মূল এজেন্ডা ছিল আসন্ন নির্বাচন ঘিরে কৌশল নির্ধারণ, বিশেষ করে কিভাবে নির্বাচনটি জামায়াতের পক্ষে যতটা সম্ভব সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করানো যায় এবং পথে যেসব বাধা আসতে পারে সেগুলো মোকাবিলা করা যায়। এ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বিএনপিকে ঘিরে কিছু মূল্যায়নও। জামায়াতের শীর্ষ পর্যায়ের ধারণা, দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি নীরবে জামায়াতে বিরোধী কৌশল সাজাচ্ছে। এর অংশ হিসাবে কোথাও কোথাও পাড়া মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে শক্তি সঞ্চয়ে নিজেদের সমর্থকদের সংগঠিত করা এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মনে করছে জামায়াতের নীতি নির্ধারক মহল। পাল্টা কৌশল হিসেবে তারাও নিজেদের লোকবল, ছাত্র যুব সংগঠন ও স্থানীয় ক্যাডারদের প্রস্তুত করতে শুরু করেছে। একজন জামায়াত ঘনিষ্ঠ সূত্র নাম প্রকাশ না করার শর্তে আমাদের বলেন, আমরা খুব ভালোভাবেই জানি কে কোথায় কি করছে। প্রস্তুতিটা শুধু বিএনপি বা অন্য কারো না, আমাদেরও আছে। হাসিনা সরকার শেষ পর্যন্ত টিকতে পারেনি, তার পেছনে ইসলামী ছাত্র শিবিরের ধারাবাহিক কর্মপরিকল্পনা বড় ভূমিকা রেখেছে। আর শিবিরের তো পুরোপুরি আমাদের ভেতরের শক্তি, তার উপর আজকের জামায়াত, মানে মূল জামায়াত আর এর সঙ্গে বৃহত্তর নেটওয়ার্ক এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী। তার এই মূল্যায়ন থেকে স্পষ্ট হয়, সংগঠনের ভেতরে যে আত্মবিশ্বাস কাজ করছে তার পেছনের ইতিহাস প্রায় 5 দশকের অভিজ্ঞতা আছে। 1977 সালে ইসলামী ছাত্র শিবির যে বিপুল সংখ্যক প্রশিক্ষিত কর্মী, সংগঠক আর মাঠকর্মী তৈরি করেছে, সেই সব বিনিয়োগ এখন নেতৃত্বের চোখে ঘরে তোলার পর্যায়ে পৌঁছে গেছে। দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন আর আড়ালে থাকা প্রস্তুতির প্রতিদান নাকি এখন তাদের হাতের নাগালে, এমনটাই অনুভব করছেন নীতি নির্ধারকরা। সেই মানসিকতা থেকে জামায়াতে ইসলামী এখন সর্বাত্মক প্রস্তুতির পথে হাঁটছে বলে আভাস মিলছে। এই প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ বৈঠকে চূড়ান্ত করা হয়েছে আমিরে জামায়াতের দেশব্যাপী সফরের সময়সূচি। জানা গেছে, নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে আগামী 22, 23 ও 24 জানুয়ারি নির্ধারিত হয়েছে ঢাকা, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভার তারিখ। বিশেষ করে উত্তরবঙ্গকে ঘিরে এবার জামায়াতের প্রত্যাশা অনেক বেশি। কেন এই আস্থার এত জোর? জামায়াতপন্থী নেতারা যুক্ত দিচ্ছেন, উত্তরবঙ্গ বহুদিন ধরেই তাদের সাংগঠনিক হৃৎপিণ্ড। ইউনিয়ন থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া মহল্লা, প্রতিটি স্তরে নাকি তাদের কর্মী নেটওয়ার্ক সুদৃঢ়। পাশাপাশি সেখানকার সাধারণ মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক সামাজিক বন্ধন আর ধর্মীয় অনুরাগ তুলনামূলক বেশি প্রবল বলেই তাদের ধারণা। সব মিলিয়ে দেখা যাচ্ছে, আলেমদের হঠাৎ যোগদান, কিছু ব্যবসায়ীর অবস্থান বদল আর একের পর এক জনসভার ঘোষণা, কিন্তু পর্দার আড়ালে বহু বছর ধরে গড়ে তোলা একটি বড় পরিকল্পনা খুব ধীরে ধীরে রূপ নিচ্ছে। এসব হিসাব কতটা বাস্তবায়িত হবে, কতটা হবে না, তার সময় বলে দেবে।